দাদু জোড়াজুড়িতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। কি করবো বুঝতেছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারায় হলুদ দিতে বললেন। আমি কিছু না ভেবেই অল্প একটু মিষ্টি নিয়ে প্রেমাকে খাইয়ে দিলাম। প্রথমে ভাবছি খাবে না, পরে কি যেন চিন্তা করে খেয়ে নিল। আমাকে একটু খাইয়ে দিল। আমি অল্প একটু হলুদ নিয়ে ওর কপালে লাগিয়ে দিলাম। মনে হয় আমি সবার শেষে হলুদ লাগিয়ে দিছি, আর কেউই বাকি নেই। দাদু কি মনে করে যেন স্টেজে আসলো, প্রেমাকে দ্বিতীয়বারের মতো খাইয়ে দিল, সাথে আমাকেও। আমি দাদুকে খাইয়ে দিলাম। এরপর দাদু এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো যা আমি স্বপ্নেও ভাবিনি। দাদি অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে লাগিয়ে দিল। এরপর প্রেমার বন্ধুরা স্টেজে আসলো। সবাই মিলে আমাকে অনেকগুলো হলুদ লাগিয়ে দিল। আমি তো পড়ে অবাক। আমি অনেকগুলো হলুদ দাদুর গায়ে মাখিয়ে দিলাম। অন্যরকম একটা মুহূর্ত কাটালাম। এভাবে কিছুক্ষণ চললো। তারপর ছবি তুলে যে যার মতো চলে গেল। আমি দাদুকে ওনার রুমে নিয়ে আসলাম। তারপর নিচে এসে গোসল করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাড়াতাড়ি ঘুমোতে হবে, না হলে ফজরের নামাজ মিস হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুমতি করে নামাজ পড়ে নিলাম। রান্নাঘরে গেলাম। দেখলাম সবাই ব্যস্ত। আমি ওনাদের সাথে কাজ করা শুরু করে দিলাম। তারপর সব মেহমানদের নাস্তা করে আরও কিছু কাজ করে নিলাম। কিছুক্ষণ পর প্রেম আমাকে কল দেয়। ওই কই রে তুই? আমি তো রান্নাঘরে। রান্নাঘরে কি করিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, আমরা পার্লারে যাব। কখন যাবেন? এই তো এক্ষুনি। আচ্ছা নিচে আসেন, আমি গাড়ি বের করছি। দাদুর সাথে কথা বলে গাড়ি বের করলাম। তারপর প্রেমা আর ওর বান্ধবীরা সবাই এসে গাড়িতে বসলো। ওদিনে পার্লারে গেলাম। পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি, ম্যাম কতক্ষণ লাগবে? কেন? বাসায় একটু কাজ আছে, আর আমি এখনো গোসল করিনি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আবার বাসায় চলে আসলাম। নিজের রুমে গিয়ে গোসল করে নিলাম। এবার আবারও বাইরে গিয়ে সব মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা গাড়ি বের হয়ে গেল। ওনাদের সবাইকে পাঠিয়ে দিলাম। প্রেমার আব্বু আম্মু আলাদা গাড়িতে উঠে গেছে। দেখলাম দাদু দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখনো রেডি হসনি? এই তো দাদু, যাচ্ছি। আপনিও চলে যান। আমি তোর সাথে যাব। কিন্তু দাদু, আমি তো প্রেমা ম্যামদেরকে নিয়ে যাব। ওনারা পার্লারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে নে, আমিও চলে যাচ্ছি। এরপর দাদুকেও গাড়িতে উঠিয়ে দিলাম। উনি ওনার কয়েকজন কলিগের সাথে চলে গেলেন। এরপর আমি রেডি হয়ে নিলাম। দাদুর কিনে দেওয়া সেই নীল কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। যদিও কেউ বিয়েতে পাঞ্জাবি পরে না, কিন্তু দাদুর রিকোয়েস্ট না রেখে পারলাম না। তারপর আমি রেডি হয়ে এক নজর পুরো বাড়িটা ঘুরে দেখলাম যে কেউ বাদ আছে কিনা। না, কেউই নেই। আমি গিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় প্রেমা কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। আমি তাড়াতাড়ি চলে গেলাম। পার্লারের সামনে গিয়ে গাড়ির হর্ন দিলাম। প্রেমার বান্ধবীরা সবাই বের হয়ে আসলো। প্রেমার সাথে সাথে ওরা বউয়ের মতো সেজে আছে। কোনটা বউ সেটা বোঝাই যাচ্ছে না। নতুন কেউ হলে মনে করবে সবারই বিয়ে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেমা বেরিয়ে আসলো। আমি দেখে হা হয়ে তাকিয়ে রইলাম। অসম্ভব সুন্দর লাগছে তাকে। বিয়েতে সবাই লাল শাড়ি পরে, কিন্তু প্রেমা আমার পছন্দ করে দেওয়া নীল শাড়ি দিয়ে পরেছে। মনে হচ্ছে আকাশের কোনো নীল পরে নিচে নেমে আসছে। যাই হোক, আমি আর বেশি তাকালাম না, না হলে আবার চর খেতে হতে পারে। আমি তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিলাম। ওর বান্ধবীরা সবাই উঠলো। প্রেমা এসে আমার পাশে সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাম। গাড়ি চলতেছে এমন সময় পিছন থেকে প্রেমার একটা ফ্রেন্ড আমাকে ডাক দিল। ভাইয়া, একটা কথা বলতাম। জি বলেন। আপনার কি নীল কালার খুব পছন্দ? কেন বলুন তো? প্রেমার জন্য নীল শাড়ি পছন্দ করেন, আবার নিজেও নীল